এবং প্রত্যেকের কি একাধিক গাড়ি নাই? আছে। আপনার তো একাধিক গাড়ি আছে। তো সরকারি গাড়িটা না নিলে আপনার কি এমন ক্ষতি হতো? ওই গাড়ি নিবেন, ওই গাড়িতে উনি চড়বেন না কিন্তু। উনি উনার আরো দামি গাড়িতে চড়বেন। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাড়ির কাজের লোক যাতায়াত করবে। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাসার বাজার সদাই হবে। গাড়ি উনি দখলে রাখবেন। দিনে ১৮ লিটার তেল পান উনারা। একজন মন্ত্রী দিনে ১৮ লিটার তেল পান। ১৮ লিটার তেলের দাম কত? ৳২,৫০০ ৳৩,০০০। দিনে ৳৩,০০০ লোভ উনি সামলাতে পারতেছেন না। আমাদের বাংলাদেশের মানে ভবিষ্যৎ কি? রাজনীতির ভবিষ্যৎ কি? মানে আমরা আসলে অ্যা আমরা কি বলবো? আমরা তো বারবার প্রত্যাখ্যাত হই। আমরা ভোটবিহীন অ্যা অ্যা একটা সময় যাই, তারপর আবার হয়তো ভোটের জন্য অপেক্ষা করি লম্বা সময়। তারপর হয়তো একটা ইলেকশন চলে আসে। তো এখানে আসলেই আমরা কোনো কিছু তৈরি করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই বারবার। তো এখন যে একটা অবস্থায় আসছি, সামনে আমাদের কি খুব উজ্জ্বল কিছু দেখা যাচ্ছে? দেখেন আমি একদম মানে এক্ষেত্রে হতাশাবাদী হব না। হব না এই কারণে কি? যদি হতাশা হই তাহলে বাঁচবো কি নিয়ে? কিছু একটা নিয়ে তো বাঁচতে হয়। আমি তারেক রহমান সাহেব সম্পর্কে আমার একটা মানে পরিবর্তিত উচ্চাশা আছে। মানে উনাকে আমি আগে যখন উনাকে জানতাম মানে দেখতাম উনি যখন উনার মা ক্ষমতায় ছিলেন, তখন তো উনি এক ধরনের অবস্থানে ছিলেন রাষ্ট্রে। রাষ্ট্রের কোথাও না থেকেও উনি ছিলেন। আ ওইটা খুবই মিজারেবল ছিল আমাদের জন্য। এবং ওইটা কোনো সুখস্মৃতি নয়। তারপর এখন উনি যেভাবে আসছেন, যেভাবে ব্যাক করছেন এবং এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে চালাচ্ছেন, আমি উনাকে নিয়ে আশাবাদী। আমি পার্সোনালি উনাকে নিয়ে আশাবাদী। আমার সঙ্গে উনার একবার দেখাও হয়েছে, লম্বা সময় কথাও হয়েছে। আ উনার কথাবার্তা, উনার চিন্তাভাবনা এগুলো শুনে আমি আশাবাদী। কিন্তু আমি আবার সংশয় প্রকাশ করি। এটা উনার কাছেও আমি বলে এসেছি যে, "আপনি তো অনেক কিছুই করতে চাচ্ছেন কিন্তু আপনি তো একা পারবেন না। আপনার সঙ্গে একটা টিম লাগবে, আপনার সঙ্গে কিছু লোক লাগবে। আপনি একটা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন তো আপনি কাউকে না কারো উপর নির্ভর করবেন। যাদের উপর নির্ভর করবেন সেই লোকগুলি কি ঠিক আছে? সেই লোকগুলি নিয়ে আমার সন্দেহ আছে। এখন আমি দেখছি যাদেরকে উনার পাশে যারা আছেন, যারা যাচ্ছেন, যারা যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, যে এতে করে আনন্দিত হচ্ছেন, সেই চেহারাগুলো আমি চিনি প্রায় সবাইকে। কারণ অনেক বছর সাংবাদিক করলে কথা করলে যা হয়, প্রায় সবাইকে চিনি। কাউকে নতুনভাবে চিনি। তো এটা দেখে আমি যে খুব একটা আশাবাদী হচ্ছি তাও কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে আমরা সরকারের ২ টা চেহারা দেখছি। একদিকে উনি দেখছি আমি দেখেন একটা ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ না। খুব অগুরুত্বপূর্ণ এবং ছোট্ট উদাহরণ। কিন্তু এটার থেকে আপনি ইন্ডিকেশনটা পাবেন। যেমন ধরেন উনি দায়িত্ব নেওয়ার পর বললেন যে উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না। নিজের গাড়ি ব্যবহার করবেন। এবং এই গাড়ির তেলটা উনি উনার নিজের টাকা দিয়ে কিনবেন। এবং এই গাড়ির ড্রাইভারের বেতনটাও উনিই দিবেন। সরকারি ড্রাইভার উনি নিবেন না। এ কথা তো বললেন। কেন বললেন? এই কথা বলার মাধ্যমে কি আমার দেশের অর্থনীতির উন্নতি হয়ে যাবে? একজন লোক সরকারি গাড়ি নিল না, তেল নিল না, ড্রাইভারের বেতন নিল না। এতে কি আমাদের অর্থনীতি শনৈ উন্নতি হবে? তা কিন্তু হবে না। তো এটা বললেন কেন? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। এই এক্সাম্পলটাকে দেখে আমি আশাবাদী হতাম। যদি উনার সঙ্গে যারা আছেন, তারাও যদি এক্সাম্পলটাকে ফলো করতেন। মানে এই এক্সাম্পলের পেছনে কি মানসিকতাটা আছে? মানসিকতাটা হলো আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। ঠিক? তো অন্য মন্ত্রীরা কি এটা ফলো করলেন? কেউ করলেন না। একজন মাত্র করলেন। যে কৃষিমন্ত্রী উনি করলেন। আর কেউ করলেন না। আচ্ছা কেউ করলেন না কেন? আপনি যদি এদের যদি দেখেন, ওদের যে হলফনামা দেখেন, দেখবেন যে এরা সবাই তারেক রহমানের চেয়ে বেশি ধনী এবং প্রত্যেকের কি একাধিক গাড়ি নাই? আছে। আপনার তো একাধিক গাড়ি আছে। তো সরকারি গাড়িটা না নিলে আপনার কি এমন ক্ষতি হতো? এক্সাম্পল তো সেট হতো। আর সবাই এক্সাম্পল হ্যাঁ। কিন্তু উনারা কিন্তু ওইটুকুও ছাড়লেন না। কি পান তেল? দিনে ১৮ লিটার তেল পান উনারা। একজন মন্ত্রী দিনে ১৮ লিটার তেল পান। ১৮ লিটার তেলের দাম কত? ৳২,৫০০ ৳৩,০০০। দিনে ৳৩,০০০ লোভ উনি সামলাতে পারতেছেন না। ওইটুকু উনি ছাড় দিবেন না। ওই গাড়ি নিবেন, ওই গাড়িতে উনি চড়বেন না কিন্তু। উনি উনার আরো দামি গাড়িতে চড়বেন। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাড়ির কাজের লোক যাতায়াত করবে। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাসার বাজার সদাই হবে। গাড়ি উনি দখলে রাখবেন। এই যে নেওয়ার মানসিকতা, এই মানসিকতাটা আমাকে হতাশ করে। আমরা আশাবাদী যে হয়তো এই ব্যাপারটা হয়তো কিন্তু উনি নিজে আছেন। এখন দেখেন উনি পারছেন। উনি তো এদিকে পালাতে পারছেন না। উনি কিন্তু
প্রথম দিনই মিটিং করে বললেন আমরা কেউ প্লট নিব না, আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, বললেন তো। হুম, হুম। ওখানে সবাই উপস্থিত ছিলেন, সবাই হ্যাঁ হ্যাঁ বলছে, সবার হৃদয় ভেঙে গেছে কিন্তু, সবার হৃদয় ভেঙে গেছে। উনি প্রথম দিন সবার হৃদয়ে আঘাত দিয়েছেন। পরে যখন নিজের গাড়িটা উনি ত্যাগ করলেন, তখন বাকিরা বললেন এই ভুলে আমি আর যাব না, এই ভুলে আমরা আর করব না। উনি করে করুক, আমি করব না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যতদিন না কমানো যাবে, ততদিন পর্যন্ত তারেক রহমানের দিকে তাকালে আমার একটু করুণাই হবে। মনে হবে লোকটা খুব অসহায়। না, এটা কি আপনার কি মনে হয় না যে এটা মানে ওনার দলের জন্য না, যেকোনো দলের জন্যই সে একই ব্যাপারই হতো? স একই হতো কিনা আমি বলতে পারব না। এটা এটা আমি আমি যেকোনো বিরোধী দলে আমি অত সরলীকৃত মন্তব্য করতে চাই না। কিন্তু যেহেতু উনি এখন আমার প্রাইম মিনিস্টার, আগামী ৫ টা বছর আমি উনার দিকেই তাকায় থাকবো। উনার সাফল্যই আমাকে স্পর্শ করবে। উনার ব্যর্থতাও আমাকে স্পর্শ করবে। কাজেই আমি উনাকে নিয়ে চিন্তিত। যে উনাকে উনার জন্য আমার একটা মায়া হচ্ছে। যে উনি যা করছে দেখেন, আমি কতগুলো উদাহরণ দিয়ে বলি আপনাকে। আমাকে অনেকে বলেছিল গত সরকারের আমলেই যে আমি এত কথা বলছি সরকারের মানে অন্তর্বর্তী গভর্নমেন্টের আমলে, যে আপনি তো অনেক কিছু চেয়েছিলেন, পান নাই, না পাওয়ার বেদনায় আপনি এগুলি বলছেন। হুম, হুম। তখন আমি বলছি, আবার আমাকে একটা আর টিভিতে একটা প্রোগ্রামে ছিলাম আমি, ওরা আমাকে সরাসরি বলছে আপনাকে যদি কোনো অফার করা হয় আপনি যাবেন না আপনি? আমি তখন বলেছিলাম যে সরকারের কোনো রকম দায় দায়িত্বে আমি যাব না কখনো, যাই নাই, যাবও না, কোনোদিন যাব না, আপনি নিশ্চিত থাকেন। কেন যাব না জানেন? এটা কিন্তু ত্যাগ করার কারণে না, যাবো না এই কারণে, আমার তো পোষাবে না। একটা সরকারের একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী কত টাকা বেতন পায়? মন্ত্রীর বেতন হলো ১,৫,০০০ না ৬,০০০ টাকা। প্রতিমন্ত্রীর বেতন হলো ৯২,০০০ টাকা। সচিবের বেতন হলো ৭৮,০০০ টাকা। আপনি ভাইবেন, একজন, যেমন এখন ধরেন আপনার কেউ একজন হয়তো একটা এমন একটা প্রাইম মিনিস্টার অফিসে ঢোকার চান্স পাইল। তার বেতন হয়তো মনে করেন ৬০,০০০-৭০,০০০ টাকা। তো তার সংসার কিভাবে চলবে? দেখবেন একজন, আমার আগের আমলে দেখতাম আমি, এই হাসিনার আমলে আমাদেরই এক কলিগ, সে হয়েছিল আপনার যে প্রেস সেক্রেটারি ছিল, ডেপুটি প্রেস সেক্রেটারি। গাড়ি বাড়ি হয়ে গেছে। ওটা কি বেতন টাকা হইছে? ভাই ধান্দাবাজির টাকা হইছে। তো আমি তো ধান্দাবাজি না করলে আমার তো কোনো লাভ নাই। না, এই প্রসঙ্গে একটু বলবো, আমাদের সময় প্রায় শেষ। একটা খুবই অপ্রিয় প্রশ্ন করব। আমিও একটা ফেসবুক কমেন্ট থেকে দেখেছিলাম যে আপনি ইন্ডিয়ায় গিয়েছেন টাকা আনতে। তা আপনি আসলে ইন্ডিয়া থেকে কত টাকা পেয়েছিলেন? ব্যাগ ছিল আপনার হাতে। ব্যাগ ভর্তি কি টাকা ছিল? পাশে আমার ছেলেও ছিল। পাশে আপনার ছিল। ব্যাগটা বহন করার জন্য, ব্যাগটা হ্যাঁ? বহন করার জন্য। তাহলে এইটা হলো পৃথিবীর একমাত্র দৃশ্য হতো যে একটা কিশোর ছেলেকে নিয়ে তার বাবা গেছে টাকা আনতে। একটা ওই ব্যাগে কত টাকা শুনেন আমি আনা বলি, আনা যায়? আপনি ওনার আলাপ বাদ দেন, ইন্ডিয়ার ওই ঘটনা বাদ দেন, পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে কি লেখছে এগুলো বাদ দেন। আমি খালি একটা কথা বলি, আপনি এটা তো অনেক লোক দেখবে। আমি সবাইকে বলি, আমি মাসুদ কামাল সাংবাদিকতা করি আজকে ৩৭ বছর হয়ে গেছে। এর মধ্যে এই দেশের অথবা দেশের বাইরের যদি কেউ প্রমাণ করতে পারে আমাকে ৳৫ দিতে পেরেছে, ভাই আর কোনো সাক্ষী রাখবে না। যে দিয়েছেন উনি তো জানেন। হুম। যে দিয়েছেন উনি তো জানেন আমি মাসুদ কামালকে ৳৫ দিছি। এটা তো জানেন তো। এবং ৳৫ দিয়ে আমি তার কাছ থেকে এই কাজটা আদায় করে নিচ্ছি। ৳৫, আমি ৳৫ চ্যালেঞ্জ দিলাম। যদি কেউ বলতে পারেন আমার নামে ২০ টা বদনাম আছে, আমি মানুষকে অপমান করি, আমি মানুষের মুখের উপর কথা বলি, আমি অনুরোধ রাখি না, আমি তদবির করি না, এগুলো অনেক বদনাম করতে পারেন আপনি। কিন্তু ৳৫ সুবিধা নিয়ে বিনিময়ে আমি তার কোনো একটা কাজ করছি অথবা তদবির করেছি অথবা ৳৫ নিয়েছি। যদি কেউ প্রমাণ করতে পারে, কেউ অভিযোগ করতে পারে, প্রমাণ বাদ দেন, অভিযোগটা খালি করুক। ভাই আমি আর বাকি জীবনে এই সম্বন্ধে কোনো কথাই বলব আমরা না। খুবই মজার একটা মানে মানে মজার একটা পডকাস্ট করলাম। একটা মজার একটা আলোচনা করলাম। এত মজার যে হবে এটা আমি আসলে ভাবি নাই। মাসুদ কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় মানে কিভাবে শেষ হলো আমি জানি না। আমাকে বারবার বলা হচ্ছে যে সময় শেষ। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন আজকে শেষ করলাম মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে। কামাল ভাই, আপনি যদি কিছু বলতে চান খুব সংক্ষেপে। না আমার কিছুই বলার নাই। আমি সবাইকে বলব যে ভাই নিজের রাত্রেবেলা ঘুমানোর সময় একবার চিন্তা করবেন যে সারাদিন আমি যা, যা করলাম, ঠিক করলাম তো? খালি এটুকু চিন্তা করেন। সবাইকে আমি বলছি, যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বের বাইরে আছেন, যারা সাংবাদিকতায় আছেন, যারা সাধারণ মানুষ হিসেবে আছেন, তারাও ভাবেন, আমার কি এই কাজগুলি করা উচিত ছিল? একবার যদি ভাবতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর সময়, দেখবেন দুনিয়াটা সুন্দর হয়ে গেছে। আপনার জীবন তো সুন্দর হবেই। আপনার জীবন তো স্মুথ হবেই। দুনিয়াটা সুন্দর হয়ে গেছে ভাই।